ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি ন্যারেশন নিয়ে কথা বলবো। ন্যারেশন এটা কিন্তু সেকেন্ড পেপারের একটা প্রশ্ন। তোমাদের ন্যারেশন করতে হয়, ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। তো ন্যারেশনটা কি আসলে সেই বিষয়টা আগে আমাকে বলতে হবে তোমাদের জন্য। তারপরে কিভাবে ন্যারেশন করবে, কোন বিষয়গুলো খেয়াল করবে, কোন বিষয়গুলা সম্পর্কে তোমাকে ভালোভাবে বুঝতে হবে, এই বিষয়গুলো যদি তুমি জানো তোমার জন্য ন্যারেশনটা সহজ হয়ে যাবে। আমি চেষ্টা করছি ন্যারেশনটা খুব সহজ করে তোমাদের কাছে উপস্থাপন করতে। আমি এখন কিছু রুলস বলবো ন্যারেশন সম্পর্কে কিছু জেনারেল কথা বলবো। এরপরে আমি কিছু এক্সারসাইজে চলে যাব, দেখব যে তোমরা ঠিকমতো পারো কি না, বা তুমি নিজেও নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে যে যে ক্লাসটা তুমি আজকে করলে এই ক্লাসটা তোমার জন্য ফলপ্রসূ হয়েছে কি না। ওকে, লেটস স্টার্ট। ন্যারেশন কি আসলে? ন্যারেশনটা কি অনেকে বুঝো না। ন্যারেশনটা কি? ন্যারেশন হচ্ছে ন্যারেট করা কোনো কিছু। ন্যারেট মানে বিবৃতি, কোনো কিছু কথা বলা। একজন একটা কথা বলল, সে যে কথাটা বলল এটা কিন্তু একটা ন্যারেশন। এটা কেবল ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট মানে সে যা বলল হুবহু তাই যদি কোট করা হয়, সেই কোট করা মানে ডায়লগ কথাটাকে কোটেশনের ভিতরে যদি রাখা হয়, দ্যাট ইজ ডাইরেক্ট ন্যারেশন। আমরা এটাকে কোট বলি বা কোটেশন। ওকে, তাহলে ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে কোটের ভিতরে, কোটেশনের ভিতরে দুটা অ্যাপোস্ট্রফি উপরের দিকে যদি দেওয়া হয় তাহলে দ্যাট ইজ কল্ড কোট। এই কোটের ভিতরে যে উক্তিটি, যে বিবৃতি একজন প্রদান করে সেটাকে দেওয়া হয়, এটাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। এটাকে ইনডাইরেক্ট করতে হয় এই প্রশ্নের খাতিরে। এখন কথা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশনটা কি? ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে একজন লোক যে কথাটি বলেছে, এই কথাটাকে যদি আমি অন্য লোকের মাধ্যমে কথাটা বলাই, বা অন্য লোক থার্ড পারসন এই কথাটাকে কিভাবে বলবে, ওকে, অন্য একজন ব্যক্তি এই কথাটাকে কিভাবে বলবে, মানে কথাটাকে যখন সে বলতে যাবে যে এ বি এর সাথে কথা বলছিল, এ বিকে বলল যে সে এই কাজটি করেছিল। আচ্ছা, এই যে এ আর বি এর মধ্যে যে কথাটি, সি কিন্তু থার্ড পারসন। সি সেখানে এই কথাটা সে অন্যজনকে যখন বলবে তখন সেই কথাগুলো হয়ে যাবে ইনডাইরেক্ট ন্যারেশন। সে আর কোট করবে না, সেখানে কোটেশন থাকবে না। তাহলে এ আর বি এর মধ্যে যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলা সি মানুষের কাছে বা অন্যজনের কাছে বা লিখিত রূপ কিভাবে হবে, লিখিত রূপটা কি, সেটাই কিন্তু আসলে ইনডাইরেক্ট ন্যারেশন। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে ন্যারেশন কিন্তু খুব একটা কঠিন হবে না। আমরা কিন্তু বাংলায় অনেক সময় একজনের কথা আরেকজনের কাছে বলি যে সে এই কথাটা বলেছিল বা আমি বলেছিলাম এটা অন্যজনের কাছে। তাহলে একজনের কথা ঠিক অন্যজনের মুখে যা বলা হয়, সেই কথাটা যে রূপ ধারণ করে সেটাই কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ডাইরেক্ট ন্যারেশন কি আর ইনডাইরেক্ট ন্যারেশন কি। এখন আসো কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। সর্বপ্রথম তুমি দেখবে যে যে রিপোর্টেড স্পিচ মানে কোটেশনের ভিতরে যে কথাটি রয়েছে, সে কথাটা কে বলেছে এটাকে বের করতে হবে। অনেক সময় তোমরা দেখবে যে যে কথাটি বলে মানে বক্তা, ওই স্পিচের বা রিপোর্টেড স্পিচের আগে দেওয়া হয়, যেমন হি সেড কমা তারপরে ইনভার্টেড কমা বা কোট।
হি সেড কমা কোট, মানে কোটেশন মার্কস দেওয়ার পরে আই শুল গো টু ঢাকা। তাহলে যে আই শুল গো টু ঢাকা এটা কিন্তু কোটেশনের ভিতরে। তাহলে এই যে হি সেড, এই হিটা হচ্ছে বক্তা। ওকে, হিটা হচ্ছে বক্তা। ওকে, তাহলে প্রথম তুমি কি লিখবে? বক্তাকে লিখবে, হি লিখবে। এরপরে তুমি শ্রোতা লিখবে রিপোর্টিং ভার্ব লেখার পরে, বক্তার পরে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা কে? রিপোর্টিং ভার্বটা হচ্ছে এমন একটা ভার্ব যেই ভার্বটা, যেই স্পিচটা বলা হচ্ছে সেই স্পিচের উপর নির্ভর করে বিভিন্ন রকম হয়। ওকে, রিপোর্টেড স্পিচের উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্ব হয়। তাহলে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, তারপরে অবজেক্ট বা শ্রোতা। এখন দেখবা যে কে শুনেছে, কার উদ্দেশ্যে বলেছে, সেই শ্রোতাকে তুমি দেখবা রিপোর্টিং ভার্বের পরে। তাহলে তিনটা জিনিস আমি বসাইলাম, সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। এটা কিন্তু সম্পূর্ণ ন্যারেশনটা করার আগেই শুরু করেছে, মানে স্পিচের কাজটা শুরু করার আগে, কোটেশনের ভিতরের কাজ শুরু করার আগে এই জিনিসটা বসাই নিবা, এরপরে তুমি কোটেশনের ভিতরের কাজ করবা। তাহলে আমি তোমাদের এখন রিপোর্টিং ভার্বটা কীরকম হবে সেইটা একটু বলে নিচ্ছি, তারপরে আমি ভিতরের কাজগুলো কীভাবে হবে সেটা বলব। রিপোর্টিং ভার্বটা যেহেতু বক্তা এবং শ্রোতার মাঝে থাকে, প্রথম বক্তা দিবে, এরপর রিপোর্টিং ভার্ব দিবে, এরপরে শ্রোতা দিবে। এখন আসলে রিপোর্টিং ভার্বটা কীরকম হয়, ক্ষেত্র বিশেষে সেন্টেন্স ভেদে রিপোর্টিং ভার্বটা ভেরি করে, চেঞ্জ হয়। যেমন মনে করো যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স তো বুঝো, যে কোনো একটা বিবৃতি, যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা এমন একটা সেন্টেন্স বুঝি which is not a question, which is not imperative, which is not optative, which is not exclamatory. It is a assertive sentence, assert something, হ্যাঁ, বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্স যদি তুমি কোটেশনের ভিতরে দেখো তাহলে রিপোর্টিং ভার্বটা হবে সেড অথবা টোল্ড। সেড দিবে যদি তুমি শ্রোতাকে উল্লেখ করার প্রয়োজন না পড়ে। কখন প্রয়োজন পড়ে না? যখন তুমি প্রথম সেন্টেন্স করবে, দ্বিতীয় সেন্টেন্সে চলে আসলে, তৃতীয় সেন্টেন্সে চলে আসলে, তখন আমরা জানি শ্রোতাটা কে। সেক্ষেত্রে অনেক সময় বারবার শ্রোতার উল্লেখ করতে হয় না। যদি একবার বলে শ্রোতা একবার দিয়েছ, এর পরবর্তী সেন্টেন্স আবার শ্রোতাকে দেওয়ার প্রয়োজন পড়ছে, তখন আমরা শ্রোতাকে দেই না, না দিলে সমস্যা নয়, দিলে ভালো। তাহলে তখন সেট দ্যাট দিবা। ওকে, সেট। তাহলে সেট হচ্ছে রিপোর্টিং ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। আরেকটা সেন্টেন্স, আরেকটা ভার্ব আছে, সেটাকে টোল্ড আমরা বলি, ভার্বটা টোল্ড। এই টোল্ড ভার্বটা কিন্তু এটাও রিপোর্টিং ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। কখন? যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তাহলে কখন টোল্ড দিবে? যখন তুমি শ্রোতাকে উল্লেখ করবে তখন টোল্ড দিবে, আর যদি শ্রোতাকে উল্লেখ না করো সেড দ্যাট দিতে পারো, সেড দিবা, তারপরে শ্রোতাকে উল্লেখ করলে টোল্ড দিবা। আচ্ছা, তাহলে সেড আর টোল্ড রিপোর্টিং ভার্ব। এরপরে কি দিতে হবে? দ্যাট অবশ্যই দিতে হবে। ওকে, সেডের পরে দ্যাট দিবা, টোল্ডের পরে শ্রোতা দিয়ে তারপরে দ্যাট দিবা। ওকে, এটা এখন শেষ হলো কোন কথাটা? যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় স্পিচের ভিতরে, মানে স্পিচটা রিপোর্টেড স্পিচ যেটা আছে কোটেশনের ভিতরে যেটা আছে, সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেট অথবা টোল্ড। ওকে, অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভ। যদি সেন্টেন্সটা দেখো ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সাইন আছে, প্রশ্নবোধক সেন্টেন্স, ইয়েস নো কোয়েশ্চেন আর WH কোয়েশ্চেন, যেটাই হোক, প্রশ্নবোধক সেন্টেন্স যদি করো তাহলে রিপোর্টিং ভার্বটা আস্কড হবে। কি হবে? আস্কড, ASKED, আস্কড। আস্কডের পরে তোমার দ্যাট দিতে হবে না। আস্কডের পরে তুমি শ্রোতাকে দিবা, না দিলেও হবে যদি প্রয়োজন পড়ে, আর দিতে হবে, প্রথম অবশ্যই দিতে হবে। তাহলে কি হলো? আস্কড দিবা, বক্তা, আস্কড, শ্রোতা, তারপরে যে
শব্দটা লাগে ইফ বা ওয়েদার, ইফ অর ওয়েদার। ইফ IF WHETHER ওয়েদার, এই দুইটা শব্দের যে কোনো একটা দিবা। আর যদি WH ওয়ার্ড কোয়েশ্চেন থাকে, WH কোয়েশ্চেন থাকে, তাহলে কিন্তু ইফ বা ওয়েদার দুটার কোনোটাই লাগবে না। কি দিবা তখন? তখন ওই WH ওয়ার্ডটা দিবা। কি করবা? WH ওয়ার্ডটা দিবা। তারপরে সাবজেক্ট চলে আসবে রিপোর্টেড স্পিচের। ওকে, তাহলে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়। এখন আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম যদি সেন্টেন্স দেখো, go there, come here, sit down, give me a piece of paper, take this note, right here, এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু একটা আদেশ করলাম। প্লিজ ওপেন দ্য ডোর, অনুরোধ করলাম। ওকে, তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ, এই ধরনের সেন্টেন্স যদি থাকে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি তোমার রিপোর্টেড স্পিচের ভিতরে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বটা কি হবে? রিপোর্টিং ভার্বটা হবে, যদি দেখো আদেশ করেছে তাহলে অর্ডার্ড, সাবজেক্ট মানে বক্তা, অর্ডার শ্রোতা। আর যদি উপদেশ দেয় তাহলে বক্তা অ্যাডভাইসড, শ্রোতা। আর যদি অনুরোধ করে তাহলে বক্তা রিকোয়েস্টেড, শ্রোতা। এটা সাজাই নিবে। তাহলে মূল কথা হচ্ছে রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার্ড, এই তিনটা হয়। এরপরে যে ফর্মটা আসে সেটা, যে শব্দটা আসবে সেটা টু দিতে হবে। কি দিতে হবে? টু। টু দেওয়ার পর মূল ভার্ব দিবা। ভার্বটা কোথায় আছে? রিপোর্টেড স্পিচের ভিতরে যে বেস ফর্মটা আছে ভার্বের, সেই ভার্বের বেস ফর্মের আগে টু দিবা। তাহলে মেন কথা হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে বক্তা অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, অর্ডার্ড, শ্রোতা, টু ভার্ব V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ দিবা। ওকে, গেল ইম্পারেটিভ। অপটেটিভ, অপটেটিভ, প্রপোজ, প্রেড, প্রপোজড, প্রপোজ প্রস্তাব করেছিল, প্রেড। ওকে, তাহলে প্রেড অর প্রপোজড আমার জন্য প্রার্থনা করেছিল, দ্যাট, এগুলোর পরে কি দিতে হয়? দ্যাট দিতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, আর প্রপোজড অর প্রেইডের পরে দ্যাট। সাবজেক্ট, প্রপোজড, অবজেক্ট বা শ্রোতা, দ্যাট। সাবজেক্ট, প্রেইড, অবজেক্ট, দ্যাট। ওকে, তাহলে এখন কি হলো? অবজেক্টিভ সেন্টেন্স। এখন আসো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে হর্ষ, বিষাদ, স্যাডনেস, সরো, হ্যাপিনেস, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা ইমোশনাল যে ফিলিংসগুলো আছে, আবেগ, যে বিষয়গুলো দিয়ে আমরা, যে শব্দগুলো দিয়ে আমরা আবেগ প্রকাশ করি, সেই শব্দগুলো আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য প্রযোজ্য। আর এখানে একটা সাইন থাকে, এক্সক্লেমেটরি সাইন, তোমরা চিনো। সেই এক্সক্লেমেটরি সাইনটা যদি দেখো তাহলে বুঝবা এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুরে, হুরে, we have won the game. Alas, my father is dead. Wow, what a nice flower. Okay, hey, wow, alas, hooray, hi. These are the exclamatory words. Exclamatory sentence এই ওয়ার্ডসগুলো সাধারণত বসে। না থাকলেও যদি এক্সক্লেমেটরি সাইনটা তুমি দেখো, চিহ্নটা যদি দেখো, তাহলে এটা ধরে নেবে দিস ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। অনেক সময় এই ওয়ার্ডগুলো ছাড়াও কিন্তু এক্সপ্রেস করা যায় আমাদের আবেগগুলো। তাহলে বুঝতে পেরেছ? এখন কথা হচ্ছে রিপোর্টিং ভার্বটা কী দিবা? রিপোর্টিং ভার্বটা দিবা বক্তা, তারপরে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড প্রকাশ করলো আনন্দের সাথে, এক্সক্লেমড উইথ জয় দ্যাট, যদি আনন্দ থাকে। যদি দুঃখ থাকে, exclaimed with sorrow that. ওকে, যদি হতাশা থাকে, exclaimed with despair that. যদি আশ্চর্য কিছু থাকে, exclaimed with surprise that. ওকে, আনন্দ,
দুঃখ, হতাশা, বেদনা, এগুলা exclaimed with sorrow, exclaimed with joy, exclaimed with sadness, exclaimed with surprise, দ্যাট, প্রত্যেকটা ক্ষেত্রে দ্যাট দিবা। দ্যাটের পরে সেন্টেন্সটা ভিতরে যা আছে রিপোর্টেড স্পিচের ভিতরে সেটা সাবজেক্ট দিয়ে করবা। এখন কথা হচ্ছে সেন্টেন্স রিপোর্টেড স্পিচের ভিতরে অ্যাসার্টিভ থাকুক, ইন্টারোগেটিভ থাকুক, আপডেটিভ থাকুক, এক্সক্লেমেটরি থাকুক বা ইম্পারেটিভ থাকুক, প্রত্যেকটা সেন্টেন্সকে কিন্তু তুমি অ্যাসার্টিভ করে দিবা। আন্ডারস্ট্যান্ড, দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাসার্টিভ করে দিবে। কীভাবে করবা? প্রথম সাবজেক্ট দিবা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথম সাবজেক্ট তুমি পাবে না, সাবজেক্টটা থাকবে অক্সিলারি ভার্বের পরে, কিন্তু তুমি প্রথম আগে সাবজেক্ট দিবা। কখন? রিপোর্টেড স্পিচের কাজটা কিন্তু বলতেছে এখন। রিপোর্টেড স্পিচের কাজ যখন করবে তখন আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, রিপোর্টেড স্পিচের ভার্ব। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রথম সাবজেক্ট, সাবজেক্টটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে অরিজিনালি তুমি লাস্টে পাবে, একদম শেষে পাবে। হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। ওকে, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, তাহলে দ্য ফ্লাওয়ার লাস্টে দেখো, দ্য ফ্লাওয়ার, তারপরে ভার্ব, তাহলে দ্য ফ্লাওয়ার আগে দিবা, তারপরে ভার্বের কাজ করবা, তারপরে তুমি অ্যাডজেক্টিভ দিবা। ওকে, তাহলে কি কথা বললাম যে সেন্টেন্স যাই থাকুক না কেন প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স নিবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে করবা। ওকে, তাহলে মোটামুটি একটা ধারণা দিলাম রিপোর্টিং ভার্বটা কী হবে এবং স্পিচের ভিতরে সেন্টেন্সটা কীরকম হবে। এখন আসো স্পিচের ভিতরে কি কি পরিবর্তন হয়। স্পিচের ভিতরে সাধারণত তিনটা জিনিস পরিবর্তন হয়। সাবজেক্ট পরিবর্তন হবে, মানে পার্সন পরিবর্তন হবে, ভার্ব পরিবর্তন হবে, এবং আরেকটা পরিবর্তন আদার্স চেঞ্জ হয়, কিছু কিছু অন্যান্য পরিবর্তন হয়। তিনটা বিষয়। পার্সন পরিবর্তন হয় স্পিচের ভিতরে। কি পরিবর্তন হয়? পার্সন, পার্সনের পরিবর্তন। পার্সন তো বুঝো, পার্সন কি? পার্সন হচ্ছে ব্যক্তি। পার্সন কত প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কে কে? আই, মি, মাই, উই, us, our. Okay, this is first person. Second person, you, your. Third person, he, him, his, she, her, they, them, their, it, its. এছাড়া যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু হচ্ছে থার্ড পার্সন, যেটা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন না। দোজ আর থার্ড পার্সন। পৃথিবীর সব কিছুই থার্ড পার্সন যদি সেটা ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন না হয়। ওকে, তাহলে আমরা পার্সন বুঝলাম। রিপোর্টেড স্পিচের ভিতরে পার্সন পরিবর্তন হয়। এখন এটা যে বললাম পার্সন পরিবর্তনে, তার মানে কি বুঝলাম? পার্সন পরিবর্তন হয় বলতে বুঝলা যে সেখানে যদি তুমি আই দেখো, আইকে চেঞ্জ করতে হবে, ইউ দেখো ইউকে চেঞ্জ করতে হবে, মি দেখো মিকে চেঞ্জ করতে হবে, দেম দেখো দেমকে চেঞ্জ করতে হবে। চিন্তা করতে হবে চেঞ্জ করা যায় কি না বা সিস্টেমে কী পড়ে। তাহলে রুলটা কি পার্সন চেঞ্জের? যদি তুমি রিপোর্টেড স্পিচের ভিতরে মানে কোটেশনের ভিতরে ফার্স্ট পার্সন দেখো, মানে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছয়টা পার্সনকে যদি দেখো, ফার্স্ট পার্সনের ছয়টা রূপকে যদি দেখো, তাহলে তুমি তাদের পরিবর্তে তুমি বক্তাকে বসাবে। এরা বক্তা হয়ে যাবে, মানে বক্তা যে ব্যক্তিটা এখানে চলে আসবে, বক্তা চলে আসবে, বক্তার প্রোনাউন চলে আসবে, এরা আর থাকবে না।
ফার্স্ট পার্সনগুলো থাকবে না, এরা বক্তার রূপ হয়ে যাবে। অবজেক্ট যদি হয় মি, বক্তার অবজেক্ট হয়ে যাবে। তুমি যদি পজিটিভ পাও, মাই পাও ফার্স্ট পার্সনের, তখন বক্তার পজিটিভ ফর্ম হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমার কথা হচ্ছে, যদি রিপোর্টেড স্পিচের ভিতরে তুমি ফার্স্ট পার্সন পাও, তাহলে সেই ফার্স্ট পার্সন আর থাকবে না, তার পরিবর্তে বক্তার প্রোনাউন চলে আসবে। ক্লিয়ার? প্রোনাউন দেওয়ার পরে ব্র্যাকেটে তুমি বক্তার প্রপার নেম যদি কিছু থাকে তার ইনিশিয়াল লেটারটা দিয়ে দিবা, বুঝাবে যে তুমি বুঝতে পেরেছো বক্তা এই ব্যক্তি, তার তুমি প্রোনাউন দিয়েছো। ওকে, এখন আসো, যদি সেকেন্ড পার্সন থাকে স্পিচের ভিতরে, রিপোর্টেড স্পিচের ভিতরে বা ইনভার্টেড কমার ভিতরে বা কোটেশনের ভিতরে যদি সেকেন্ড পার্সন থাকে, ইউ থাকে বা ইওর থাকে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি তাদের পরিবর্তে শ্রোতাকে লিখবে। তারা আর থাকবে না, তাদের পরিবর্তে কি এসে যাবে? শ্রোতা। যে কথাটা শুনতেছে, যার উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে, সে ব্যক্তি আসবে, সে ব্যক্তির প্রোনাউন আসবে। ওকে, তাহলে সেই প্রোনাউনটা দেওয়ার পরে সেই ব্যক্তিটা কিন্তু ব্র্যাকেটে ইনিশিয়াল লেটার দিতে পারবে। তাহলে গেল সেকেন্ড পার্সন। আর যদি থার্ড পার্সন হয়, থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন করবা না। যদি রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পার্সন থাকে, তাহলে ডু নট চেঞ্জ ইট, কোনো পরিবর্তন করবা না। তার মানে থার্ড পার্সন অপরিবর্তনশীল, কোনো পরিবর্তন হবে। তাহলে পার্সনটা বুঝেছো? ফার্স্ট পার্সন বক্তা, সেকেন্ড পার্সন শ্রোতা, থার্ড পার্সন নো চেঞ্জ। আচ্ছা, এটা গেল একটা পরিবর্তন, পার্সনের পরিবর্তন। এখন আসো আরেকটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে ভার্বের পরিবর্তন। রিপোর্টেড স্পিচে কী পরিবর্তন হয়? ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তনটা কিভাবে হয় আমি তোমাদের সার্বিকভাবে দুই একটা কথার মাধ্যমে সম্পূর্ণ ভার্বের সার্বিক পরিবর্তনটা কেমন হয় সেটা বলে দিচ্ছি। ইন্ডিভিজুয়ালি তুমি প্রত্যেকটা যদি মুখস্থ করো, ইট উড বি ভেরি মাচ ডিফিকাল্ট ফর ইউ, অনেক দুঃসাধ্য ব্যাপার। এটাই আমি যাব না, আমি তোমাদের খুব সংক্ষেপে কম কথায় কম পরিশ্রমে এক্স্যাক্টলি সুন্দরভাবে কারেক্টলি ন্যারেশন করতে যাতে পারো সেটাই বলছি। ভার্বের পরিবর্তনটা করতে হবে, যেহেতু আমার কথা হচ্ছে যে দুজন ব্যক্তির মধ্যে তো বর্তমানে আলাপ হচ্ছে, তাই না? দুজন ব্যক্তি কিন্তু বর্তমানে আলাপ করে, তারা যে আলাপটা করছে তার দুজনের মধ্যে একটা ঘটনাও বলতে পারে, অতীতের ঘটনা, দুজনে কথা বলতেছে, অতীতের ঘটনা বলেছে, বা দুজনে বর্তমানের কথা বলেছে, যাই বলুক না কেন, এটা তো থার্ড পার্সন তাদের কথাটা কিন্তু বলছে, তারা যে বলেছিল। তাহলে যখন থার্ড পার্সনের মুখে এই কথাটা চলে আসে, একটু খেয়াল করে দেখো, থার্ড পার্সন কিন্তু তখন তাদের কথাটা কিন্তু তৎক্ষণাৎ সেই মুহূর্তে কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে। আমি আবার বলছি, যদি না বুঝে থাকো, যেহেতু থার্ড পার্সন অন্য একজন ব্যক্তি কি বলেছিল দুইজন ব্যক্তি, এটা যেহেতু বলতে চাচ্ছে, রিপোর্টেড স্পিচ কিন্তু এটাই, ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে এটাই, যে এ এবং বি কি কথা বলেছিল, এটাই সি এর মুখে কথাটা বলা। তাহলে সি যখন এই কথাটা বলছে বা লিখছে দুইজনের কথা এ আর বি এর মধ্যে, তাহলে নিশ্চয় তৎক্ষণাৎ মানে ততক্ষণে বাই দ্যাট টাইম তাদের কথাগুলি কিন্তু পাস্ট হয়ে গেছে। এটা বুঝেছো কিনা দেখো, আমি আবার বলার চেষ্টা করছি, আবার বোঝানোর চেষ্টা করি এই কথাটাকেই, যারা বুঝো নাই তারা একটু বুঝে নাও। এ আর বি এখন কথা বলছে, তাদের কথার যেই কথাগুলো আছে, এই কথাটা যখন সি বলবে তখন তাদের কথাটা কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে, ঘটনাটা কিন্তু পাস্ট। আবার ঘটনা যেই বলেছিল ওই ঘটনা আরও পাস্ট হয়েছে, পাস্ট বললে আরও পাস্ট হয়ে যাচ্ছে। আর তারা যদি প্রেজেন্ট কথাটা বলে যে আই এম রাইটিং এ লেটার, এই কথাটা যখন বলছে তখন কিন্তু সি এর মুখ দিয়ে হবে যে হি ওয়াজ রাইটিং এ লেটার, সে এ কিন্তু বলেছিল আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। আর সি যখন বলবে এ সম্পর্কে, তখন সি বলবে এ ওয়াজ রাইটিং এ লেটার, এ একটা চিঠি লিখছিল। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই?
এ কারণে মনে রাখবা যে রিপোর্টেড স্পিচে যে ভার্বটা থাকে এটা পরিবর্তন করতে হবে। একটা বিষয় খেয়াল রাখবা যে সমস্ত প্রেজেন্টগুলো পাস্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সমস্ত প্রেজেন্ট ফর্মসগুলা, প্রেজেন্ট টেন্সগুলা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে পাস্ট টেন্স যদি থাকে, মানে পাস্ট টেন্সে কথা যদি বলে কেউ, দুজনের মধ্যে তো পাস্ট টেন্সের কথাও তো হতে পারে। এ বিকে বলেছিল আমি গতকাল কলেজে গিয়েছিলাম। তাহলে এ তো বলেছিল গতকাল কলেজে গিয়েছিল। এখন সি এর মুখে এই গতকালের ঘটনা কিন্তু আরও পাস্ট করতে হবে। তার মানে কি পাস্টেরও পাস্ট, সেটা কি টেন্স? অতীতেরও আগের ঘটনা, সেটা কোন টেন্স জানো নিশ্চয়ই? পাস্ট পারফেক্ট। ভেরি গুড। তাহলে যদি দুজন পাস্ট টেন্সে কথা বলে তাহলে সি এর মুখে মানে ইনডাইরেক্ট ন্যারেশন সেটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। ক্লিয়ার? এখন কথা যদি পাস্ট পারফেক্টে কথা বলে, হ্যাঁ, পাস্ট পারফেক্টে যদি কথা বলে তাহলে সেটাকে কোনো পরিবর্তন করবা না। তার মানে কি, যদি সেন্টেন্সে হ্যাড, পারফেক্ট তো হ্যাড দিয়ে ভিত্রি, তাই না? যদি তারা হ্যাড কথার মধ্যে, যদি তুমি তাদের স্পিচের মধ্যে হ্যাড দেওয়া থাকে, হ্যাড আছে, ভিত্রি আছে, অথবা শুধু হ্যাড আছে, তাহলে সেটাকে কোনো পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করবা না। তাহলে আমার মূল কথা কি হচ্ছে? মূল কথা হচ্ছে প্রেজেন্টকে পাস্ট করবা, পাস্টকে পাস্ট পারফেক্ট করবা, পাস্ট পারফেক্টকে কোনো পরিবর্তন করবা না। আই রিপিট ইট, আমি আবার বলছি, প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্স করবা, সমস্ত প্রেজেন্টের ভার্বগুলোকে পাস্ট টেন্সে করে দিবা। ওকে? পাস্ট টেন্স ভার্ব পাস্ট পারফেক্ট টেন্সে করে দিবা, আর পাস্ট পারফেক্ট টেন্স বা হ্যাড থাকলে কোনো পরিবর্তন করবা না। এখন আসো আরেকটু ডিটেলসে বলি। যদি অ্যামিজার থাকে তাহলে কি করবা? অ্যামিজার পাস্ট কি? ওয়াজ, ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। অ্যামিজ আর বি ভার্ব হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার। আর যদি ওয়াজ অথবা ওয়ার থাকে কি করবা? হ্যাড বিন করবা। কি করবা? হ্যাড বিন। যদি হ্যাড অথবা হ্যাড বিন থাকে কোনো পরিবর্তন করবা না, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে আমি বি ভার্বের কথা বলেছি কি পরিবর্তন হয়। এখন সে হ্যাভ ভার্ব, যদি হ্যাজ আর হ্যাভ থাকে হ্যাড করবা। ভেরি গুড। যদি হ্যাজ আর হ্যাভ থাকে হ্যাড করবা। যদি হ্যাড থাকে এইচএডি হ্যাড, কোনো পরিবর্তন হবে না। যদি মডাল অক্সিলারি থাকে, মডালস যেমন ক্যান, কুড, মে, মাইট, এগুলো যদি থাকে, হ্যাঁ, এগুলো যদি প্রেজেন্ট ফর্মগুলো থাকে, যেমন ক্যান, মে, শ্যাল, উইল, এগুলো যদি থাকে মডাল অক্সিলারিস, তাহলে এগুলা পাস্ট ফর্ম হয়ে যাবে। যেমন ক্যান থাকলে কুড করবা, মে থাকলে মাইট করবা, শেল থাকলে উড করবা। শেলকে শ্যুট করবা না, শেলকে শ্যুট করবে না, শেলকে উড করবে, উইলকে উড করবে। ওকে? ক্যান হবে কুড, মে হবে মাইট, শেল হবে উড, উইল হবে উড। মাস্ট, নো চেঞ্জ, মাস্ট, নো চেঞ্জ। হ্যাভ টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাড টু। ওকে? তাহলে মডেল অক্সিলারি পরিবর্তনগুলো হবে। ওকে, তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ যে ভার্বের কী কী পরিবর্তন হয়। একটু আমি সামারি করি। প্রেজেন্টগুলো হয়ে যাবে পাস্ট, পাস্টগুলো হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কোনো পরিবর্তন হবে না। দুইটা পরিবর্তন হলো, তাই না? দুইটা চেঞ্জ, প্রথম পার্সন, এরপরই ভার্ব। থার্ড একটা বলছে আরেকটা বিষয় পরিবর্তন করে, সেটা হচ্ছে অন্যান্য পরিবর্তন, আদার্স চেঞ্জেস। সেটা কি? হিয়ার, এখানে, সেটা হচ্ছে দেয়ার, সেখানে, দিস, দ্যাট। কারণ কি? আমি এখানে আছি, এ বিকে বলল আমি এখানে আছি। সি যখন অন্যকে বলবে তখন সি এর কথা যেরকম হবে,
এ বিকে বলেছিল যে সে সেখানে ছিল, তাহলে এ তো বলেছিল আমি এখানে আছি। এই কথাটা কিন্তু সি এর মুখ দিয়ে হবে, এ বলেছিল যে সে সেখানে ছিল, তাহলে এখানে হয়ে গেল সেখানে। ক্লিয়ার? বাংলাতে বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখানে সেখানে যদি হয় এটা হয়ে যাবে সেটা, এগুলি হয়ে যাবে সেগুলি, টুডে হয়ে যাবে দ্যাট ডে। বক্তা বলছে আজকে, আর থার্ড পারসন একজন বলছে সেদিন, দ্যাট ডে। টুডে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে। ওকে, তাহলে হিয়ার দেয়ার, দিস দ্যাট, দিস দোজ, ওকে, টুডে দ্যাট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো দ্য নেক্সট ডে। এরকম আরও কিছু পরিবর্তন হয়। অ্যাড্রেস করলে অ্যাড্রেসিং, সাবজেক্ট অ্যাজ দেওয়ার পরে শুরু করা সেন্টেন্স। ওকে, তাহলে মোটামুটি এই রুলসগুলো আমি বলেছি, একটু খেয়াল রাখবা। এরপরে আমি এক্সারসাইজে চলে যাচ্ছি, দেখি দুই একটা করবো, তারপর নেক্সট ক্লাসে বাকিগুলো করবো। আমরা এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং কারেক্ট আনসার্স, indirect speech, by using indirect speech. Okay, the teacher said to the boy, why did you make a noise in the class? You are not attentive to your lessons. Sorry sir, said the boy, I was asking for a pen to my friend. The teacher said, be attentive and listen to me carefully. The teacher said to the boy, এই সেন্টেন্সটা দেখো, প্রথম আমি বলেছিলাম বক্তাকে দিবা, তারপর রিপোর্টিং ভার্ব, তারপর শ্রোতা, তারপর স্পিচের কাজ করবা। বক্তাটাকে দ্য টিচার, সবাই খাতা কলম নিশ্চয় নিয়েছো, লেখো দ্য টিচার। তারপরে রিপোর্টিং ভার্বটা কী হবে, এটা ডিপেন্ড করে, রিপোর্টিং ভার্ব কী হবে সেটা ডিপেন্ড করে স্পিচটা কোন সেন্টেন্সে আছে। দেখো কোটেশনের ভিতরে কি আছে, হোয়াই ডিড ইউ মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, প্রশ্ন করেছে, তাহলে রিপোর্টিং ভার্বটা হবে আস্কড। দ্য টিচার আস্কড, তারপর শ্রোতা দ্য বয়, বক্তা রিপোর্টিং ভার্ব শ্রোতা, দ্য টিচার আস্কড দ্য বয়, তারপরে কি দিবা, হোয়াই দিবা। আমি তোমাদের বলেছি একটু আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি WH ওয়ার্ড থাকে তাহলে WH ওয়ার্ড দিবা, আর যদি WH ওয়ার্ড এখানে হোয়াই আছে, WHY, হোয়াই, এটা WH ওয়ার্ড। আর যদি এটা না থাকে, ডিড ইউ দিয়ে শুরু করে, হোয়াই না থাকলে কি আছে, ডিড ইউ, তাহলে ডিড ইউ মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, এটা যদি থাকতো তাহলে তুমি ইফ বা ওয়েদার দিবা, ইফ অথবা ওয়েদার যে কোনো একটা দিলে হবে। তাহলে যেহেতু WH ওয়ার্ড আছে তাহলে WH ওয়ার্ডটা দিবা। তাহলে দি টিচার আস্কড দ্য বয় হোয়াই, তারপরে কিন্তু সাবজেক্ট আনতে হবে। আমি বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, যদি ইন্টারোগেটিভ বা যে কোনো সেন্টেন্স থাকবে এটাকে অ্যাসার্টিভ করবা। তাহলে হোয়াই, এখন কি করবা, সাবজেক্টকে নিয়ে আসো আগে, সাবজেক্টটাকে ইউ, পার্সন, তাহলে পার্সনের পরিবর্তন করতে হবে বলেছি। তাহলে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন এর পরিবর্তে কে বসবে, ওকে শ্রোতা, শ্রোতা এখানে কে, দ্য বয়, তাহলে এখন তুমি দি বয় না লিখে হি লিখবা, ব্র্যাকেটে বয় দিবা। ওকে, হোয়াই হি দিলা মানে বয়। ডিড মেক, ডিড তো আর থাকবে না, এখন আমি বুঝলাম পাস্ট ফর্মে আছে, তাহলে ডিড মেক পাস্ট ফর্মে আছে, তাই না? তাহলে পাস্ট ফর্মে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স করো। পাস্ট পারফেক্ট টেন্স করার জন্য কী ভার্ব লাগে, হ্যাড লাগে, তারপর V3, তাহলে হবে হোয়াই হি হ্যাড মেড, হোয়াই হি হ্যাড মেড, ডিড কিন্তু থাকছে না, ডিডটা প্রশ্ন করার জন্য চলে আসছে এখানে। এখন হবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড মেড, হোয়াই হি হ্যাড মেড এ নয়েজ ইন দ্য ক্লাস, ফুল স্টপ দিয়ে দাও। ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন্স, এটা নতুন করে আবার শুরু করো, বক্তা কিন্তু একই, চেঞ্জ হয় না। দ্য টিচার সেড দ্যাট, দ্য টিচার সেড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এটা এই জন্য সেড দ্যাট দিয়েছি, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেড হবে। দ্য টিচার সেড দ্যাট, দ্যাটের পরে ইউর কাজ করবা, ইউটাকে সেকেন্ড পার্সন, তাহলে শ্রোতা দ্য বয় মানে হি দিবা, ব্র্যাকেটে দ্য বয় দিবা। দ্য টিচার সেড দ্যাট হি, তারপরে আর আছে অ্যামিজার, কী হবে ওয়াজ বা ওয়ার, তাহলে হি এর পরে ওয়াজ হয়, হি ওয়াজ নট অ্যাটেন্টিভ টু
ইউর আছে, ইউর বলতে কি সেকেন্ড পার্সন, কার, দ্য বয়ের, তাহলে হিজ, to his lessons. The teacher said that he was not attentive to his lessons. Okay, full stop দাও। Sorry sir, said the boy. তাহলে বয় রিপ্লাইড হবে এখানে, তাই না? প্রশ্ন করার পরে এখন কিন্তু বক্তা দ্য বয়, তাহলে দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ সরি। এখন স্যারের জন্য কি করবা? পোলাইটলি অথবা politely দাও। The boy politely replied that. The boy politely replied that he was sorry. শুধু সরি কিন্তু সেন্টেন্স হয় না। I am sorry, মনে মনে এটা কি আছে? I am sorry, এটাকে হবে he was sorry. The boy said that বা replied that he was sorry. Replied politely that he was sorry. I was asking for a pen to my friend. The boy, এইখানে boy বলেছে, the boy said that, যেটা assertive sentence, the boy said that I, first person, বক্তাকে ধরবে, বক্তাকে the boy, বক্তা the boy, তাহলে he, ব্র্যাকেটে বি দিতে পারো বা বক্তা boy, তাহলে the boy said that he was আছে, ওয়াজকে কিন্তু চেঞ্জ করতে হবে, এটা পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট টেন্স থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে, তাহলে had been, he had been, বাকিটা লেখো asking for a pen to, কোনো চেঞ্জ নাই, মাইটা চেঞ্জ হবে যেহেতু পার্সন, মাই ফ্রেন্ড, ফার্স্ট পার্সন বক্তাকে ধরবে, বক্তাকে দ্য বয়, তাহলে হিজ, ফর্মটা কি? পজিটিভ ফর্ম, তাহলে বয়ের পজিটিভ ফর্ম কি? হিজ, বয়ের সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে হিম, আর পজিটিভ হচ্ছে হিজ ফ্রেন্ড, তাহলে দ্য বয় সেড দ্যাট হি had been asking for a pen to his friend. The teacher said, be attentive and listen to me carefully. তাহলে দ্য টিচার এখন আবার বক্তা হয়ে গেল, তাহলে টিচার বি অ্যাটেন্টিভ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্সে কি করতে হবে? বলেছি রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড, এখানে কি অ্যাডভাইস করেছে, তাই না? বি অ্যাটেন্টিভ, তাহলে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট, অ্যাডভাইসড দ্য বয়, যেহেতু শ্রোতা হচ্ছে দ্য বয়, দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়, কী বলেছিলাম? টু দিতে এরপরে, তাই না? তাহলে টু দাও, টু বি, বেস ফর্মটা বসাও, টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন, কোনো চেঞ্জ নেই, যাতে একই সেন্টেন্স অ্যান্ড দিয়ে শুধু ভাগ করেছে দুইটা পার্টকে, তাহলে টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মিটা চেঞ্জ হবে যেহেতু এটা পার্সনটা কী হবে? ফার্স্ট পার্সন আছে, এটা সাবজেক্ট মানে বক্তাকে খেয়াল করো কি আছে? দ্য টিচার, তাহলে এটা কোন ফর্মে আছে? অবজেক্টিভ ফর্ম, তাহলে টিচার অবজেক্ট কি? হিম, তাহলে টু হিম কেয়ারফুলি, তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? দ্য টিচার অ্যাডভাইসড টু বি, অ্যাডভাইসড হিম দেওয়া যাবে কিন্তু অ্যাডভাইস দ্য বয় দেওয়া যাবে, শ্রোতাকে উল্লেখ করতে পারবে, দ্য টিচার অ্যাডভাইস দ্য বয় টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হিম কেয়ারফুলি। ওকে, ফুল স্টপ দিয়ে দিবে, ন্যারেশনটা হয়ে গেল। ওকে, এভাবে করবা। আমি বাকি নেক্সট ক্লাসে আমি বাকি যেগুলো আছে সেগুলো বলার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকো সবাই। ওকে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, বোঝার চেষ্টা করবা, বুঝবা, জ্ঞান অর্জন করবা। লেখাপড়া শুধু জ্ঞান অর্জন করার জন্যই, অন্য কোনো কিছুর জন্য না, সার্টিফিকেটের জন্য কিন্তু না লেখাপড়াটা, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। সার্টিফিকেট হচ্ছে বাই প্রোডাক্ট, মেইন প্রোডাক্ট হচ্ছে তোমার জ্ঞান অর্জন করা, তারপরে তুমি একটা সার্টিফিকেট পাবে, দ্যাটস ডিফারেন্ট। উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করো, বুঝার চেষ্টা করো, বুঝো, বেশি বেশি বুঝো, বেশি বেশি জানো, তাহলে আনন্দ লাগবে পড়ালেখায়। তা নাহলে পড়ালেখা বোর্ড ফিল করবা, ভালো লাগবে না পড়ালেখা ভালো লাগবে না। ভালো লাগবে কখন? যখন জ্ঞান অর্জন করার যে আনন্দটা যদি তুমি একবার নিতে পারো, তাহলে দেখবা যে পড়তে ইচ্ছে করবে। ওকে, নেক্সট ক্লাসে বাকিটা কথা বলবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।